জানি না প্রিয়দর্শিনী, তোমার স্বপ্ন কতটা পূরণ করতে পারবো। তবে যতদিন এই পৃথিবীতে রয়েছি চেষ্টা করে যাব আমার কাজের মধ্যে দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখার। মা, খাবার দাও, খুব খিদে পেয়েছে। অমল আবার ডাকতে আসবে, তখন কিন্তু আমি আর খেতে পারবো না। কেন বাবা, না খেয়ে কোথাও যাবি না? যেখানে যাবি খেয়ে বেরোবি। আজকে আমি আর অমল ঠিক করেছি পাশের গ্রামে যাব, ভোলাদের বাড়িতে। দেরি হয়ে গেলে আবার তাড়াতাড়ি ফিরতে পারবো না মা, তাই তাড়াতাড়ি খাবার দাও। ও চলে এলে আমাদের বেরোতে হবে। তুই না এত তাড়াহুড়ো করিস, যখনই ভাবি ছেলেটাকে একটু মন ভরে খাবার দেব, তখনই তুই এরকম তাড়াতাড়ি করিস। নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে। কিরে, তৈরি হলি? তাড়াতাড়ি কিন্তু যেতে হবে। হ্যাঁ, তুই দাঁড়া, আমি আসছি। মা, আর আমি খেতে পারছি না, আমার পেট ভরে গেছে। আবার পরে এসে খাবো। এখন যদি খেতে যাই তাহলে দেরি হয়ে যাবে। আমি আসছি মা। অমনটা করে না বাবা, আর একটুখানি বাকি রয়েছে, খেয়ে নে পুরোটা। না না, এখন পুরো খাবারটা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি যেতে হবে মা, আমরা আসছি। ঠিক আছে, সাবধানে যা বাবা। আরে, অয়ন না? অয়ন, কোথায় যাচ্ছিস? আর এ কি অবস্থা তোর? আরে আরে, রমেশ যে! কেমন আছো বন্ধু? আমি যাচ্ছি একটু পাশের গ্রামে ভোলাদের বাড়ি, কিছু কাজের জন্য। তা তুই এখানে? আমি এখানে এসেছিলাম গ্রামের রাস্তাঘাট দেখার জন্য। রাস্তাঘাট ঠিক করতে হবে, তাই পঞ্চায়েত প্রধান আমাদের বাড়ি গিয়েছিলেন। বাবা চিঠিতে আমাকে এখানে আসতে বলেন, সেই কারণেই আর কি এই গ্রামে পা রাখা। এমন করে বলছিস কেন রমেশ? এই গ্রাম কি তোর নিজের গ্রাম নয়? তোরও তো এখানে কিছু দায়িত্ব থেকে যায়, তাই না? তাছাড়া কাকু বলেছে ভালোই করেছে, এই সুযোগে তুইও চলে এলি, একটু দেখাও হয়ে গেল। যদি তোর মতো আমার হাতে এত সময় থাকতো বন্ধু, তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না। তোর তো ভবিষ্যৎ নিয়ে কোনোদিনই কোনো চিন্তা ছিল না। তোর ছোটবেলাতে যে বাবা নেই সেটা কে দেখে বলবে বল? পরিবারের দায়িত্বটুকু নিজের কাঁধে নিলি না, তার উপরে আমাকে এসব কথা বলছিস। বন্ধু, তোর মুখে এসব মানায় না। আজ এতদিন পর দেখা হওয়ার পর এইভাবে এই কথাগুলো না বললেই পারতিস। কথা বলতিস না ঠিক আছে, কিন্তু এমন করে কেন বলছিস? এত বড় ছেলে হয়ে গেছিস, তাও নিজের বাড়ি দায়িত্ব নিতে পারছিস না। এর থেকে বড় লজ্জা আর কি থাকতে পারে বলতো? তোর সঙ্গে আমি যদি মিশি বা এখানে কথা বলছি সেটা কেউ দেখে নেয়, তাহলে হয়তো আমাকে লোকেই চারটে কথা শুনিয়ে দেবে। আর আমি বা এমন কি ভুল কথা বলেছি? নিজেকে একবার প্রশ্ন করে দেখিস। আমি আসছি, অনেক দেরি হয়ে গেল। আবার পরে যদি কখনো কোনো দরকার পড়ে আমাকে জানাস। না থাক, এত বছর পরে দেখা হওয়ার পর আজ তুই যেভাবে কথাগুলো বললি, তাতে আমার মনে হয় না ভবিষ্যতে কোনো প্রয়োজনে আমার তোকে মনে পড়বে বলে। আরে, রমেশের কথা তুই কিছু মনে করিস না। তুই তো জানিসই ও ছোটবেলা থেকে একটু অন্যরকম। আর দেরি করে লাভ নেই, এখন চল। ভোলা অপেক্ষা করছে, ওদের বাড়ি যেতে হবে। আমার আজকে আর অন্য কোথাও যেতে মন চাইছে না রে। আমাকে জোর করিস না তুই বন্ধু, তুই চলে যা না। ভোলাকে বলে দিস আমি অন্য কোনো একদিন গিয়ে ওর সাথে দেখা করে আসবো। সত্যিই তো, রমেশ তো ভুল কিছু বলেনি। রমেশ আর আমার বয়স তো একই। ও কি সুন্দর নিজের জীবনে ভালোভাবে দাঁড়িয়ে গেল, পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। আর এদিকে আমি, কি আছে আমার? আমারই তো নিজের কাঁধেই দায়িত্বটা তুলে নেওয়া উচিত ছিল সবার আগে, কিন্তু আমি পারলাম কই? এই জীবনটাই যেন বৃথা মনে হচ্ছে। কি করলাম এই জীবনে?
কি দরকার বেঁচে থেকে? এমন অপমানজনক জীবন নিয়ে থাকারই বা কি প্রয়োজন, যেখানে আমাকে কারোর দরকারই লাগে না? এ জীবন রাখা না রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। যে ছেলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারে না, সেই ছেলে পরিবারে থাকা বা না থাকা একই ব্যাপার। এটা কি? চিঠি? এতগুলো চিঠি, কার লেখা এগুলো? আমি কি পড়ব? কিন্তু কারোর চিঠি কি পড়া ঠিক হবে? দেখি তোর নাম লেখা আছে কিনা কোথাও। না, কোথাও তো কোনো নাম লেখা নেই। চিঠিটা না পড়লে তো বুঝতেও পারবো না আসলে চিঠিটা কার জন্য লেখা। না, চিঠিটা পড়তেই হবে। চিঠিটা পড়ি। আমি প্রিয়া। অনেক স্বপ্ন আছে আমার, দু চোখ ভরে। খুব ইচ্ছে করে চোখ ভরা সেই সব স্বপ্নকে সত্যি করতে। ছোটবেলা থেকে এই স্বপ্নগুলো যেন আমাকে বাঁচিয়ে রেখেছে। স্বপ্নগুলো যেন আমার কাছে প্রত্যেক দিনের আনন্দ। কিন্তু আমার হাতে সময় যে বড্ড কম। খুব মন খারাপ করছে। হে ওপরওয়ালা, তোমার বানানো এই পৃথিবী থেকে এমন কেউ নেই যে আমার এই স্বপ্নগুলোকে পূরণ করতে আমাকে সাহায্য করবে? আজকে যদি স্বপ্নগুলো পূরণ করতে পারতাম, হয়তো সময় ফুরোনোর আগে আমি আমার জীবনের সব থেকে সেরা সময়টা দেখে যেতে পারতাম। কে তুমি? কি তোমার পরিচয়? তোমার চিঠি পড়ে তোমাকে আরো জানতে ইচ্ছে করছে। আমার ইচ্ছে ছিল নীল পাহাড়ের গায়ে ওই ছোট্ট মেয়েটির মুখে হাসি ফুটতে দেখা, যাকে আমি রোজ আসা যাওয়ার পথে মন খারাপ করে বসে থাকতে দেখতাম। কিন্তু কখনো জিজ্ঞেস করা হয়নি কেন তার মন খারাপ। নীল পাহাড়ি? এখান থেকে তো খুব বেশি দূর নয়। আমি জানি না তুমি কে, কেন তোমার হাতে সময় কম। তবে তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। তুমি তৈরি থেকো। আমি আজকেই নীল পাহাড় যাব। নীল পাহাড়ে তো চলে এলাম, কিন্তু মেয়েটার বাড়ি কোথায় কিভাবে বুঝবো? এত বড় পাহাড়, এভাবে তো খোঁজাও সম্ভব নয়। আপনি কি কাউকে খুঁজছেন? শুনতে পাচ্ছেন? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? না, আপনাকে দেখে মনে হলো, তাই জিজ্ঞেস করলাম। যদি এখানে কিছু খুঁজে না পান আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি এদিক দিয়ে প্রতিদিন যাই। আসলে এখানে কি কোনো বাচ্চা মেয়ে থাকে এই পাহাড়ে? আপনি কি জানেন? শুনেছি এখানে একটাই কুঁড়ে ঘর আছে। কোথায় আছে যদি বলতে পারেন। কেন বলতে পারবো না? আর একটু সামনে এগিয়ে যান, দেখতে পাবেন একটা মেয়ে বসে থাকে ওখানে। একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন। আমি তবে আসি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে রয়েছো কেন? কই কিছু না তো। তোমার নাম কি? কিছু তো হয়েছে বোঝা যাচ্ছে। ভয় পেও না, আমাকে বলো। আমি তোমায় তাহলে সাহায্য করতে পারবো। আজ থেকে 1 বছর আগে বন্যাতে আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে গেছি। নিজের বলতে এখন এই মুহূর্তে আমার কাছে কেউ নেই। একমাত্রই এই ঘরটুকুই আছে আমার কাছে, তাই আমি রোজ এখানে বসে থাকি। তোমার পরিবার কি ভেসে গেছিল? আমি জানি না, সেই সময় বন্যাতে সবাই এদিক ওদিক যাচ্ছিল, আর তার মাঝে আমি হারিয়ে যাই। তারপর থেকেই আমার পরিবারের কারোর সাথেই আমার আর যোগাযোগ নেই। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পুতুল। হারিয়ে যাওয়া পরিবার হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু পুতুলকে তো নতুন পরিবার আমি দিতেই পারি।
হয়তো মেয়েটা পরিবারের জন্যই এত কষ্ট পাচ্ছে। পুতুল, তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে? হ্যাঁ, কে বলেছে তোমার কোনো পরিবার নেই? আমি জানি আমি তোমার কাছে অচেনা, কিন্তু তুমি আমাকে ভরসা করে পাহাড় থেকে আমার সাথে যেতে পারো। কিন্তু আমি তো কখনো কারোর সাথে এভাবে যাইনি। আমি বুঝতে পারছি, আমার বাড়িতে আমার মা আছে। মা আমার পুরো পরিবার। আজ থেকে তুমি আমার বোনের মতো আমার বাড়িতে থাকবে, আর আমার পরিবারই তোমার পরিবার। ঠিক আছে দাদা, আমি যাব, চলো। মা, ও মা, আমি ঘরে এসেছি। কোথায় আছো তুমি? কি হয়েছে তোর? এত জোরে জোরে আমায় ডাকছিস কেন? মা, ও পুতুল। আগের বছর বন্যায় ও নিজের পরিবারকে হারিয়েছে। নিজের বলতে ওর কেউ নেই। মা, তুমি তো আমার পরিবার বলো, তাই আমি ওকে বলেছি আজ থেকে ও আমার পরিবার। ও যাতে নিজেকে একা না মনে করে। একা কেন মনে করবে মা তুমি নিজেকে? আমার ছেলে যখন বলে দিয়েছে আজ থেকে তুমি অয়নের বোন হিসেবেই এ বাড়িতে থাকবে, একদম নিজেকে একা মনে করবে না, কেমন? আর আমি যেমন অয়নের মা, তেমনি তোমারও মা হয়ে থাকবো। তোমার যদি সমস্যা না হয়ে থাকে তাহলে আমাকে মা বলে ডাকতে পারো। আচ্ছা মা। যাও, এখন ঘরের ভেতরে যাও। আমি তোমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তুইও ঘরে যা অয়ন, সারাদিন ঘরে থাকিস না। মায়ের চিন্তা কি করে বুঝবি তুই বল? যা, এখন ঘরে যাবি, কোথাও যাবি না বাইরে। আচ্ছা ঠিক আছে মা। তোমার চিঠিগুলোতে কেমন যেন মায়া জড়ানো। আজ অদ্ভুতভাবে খুব শান্তি লাগছে আমার, যেন নিজের মধ্যে আমি নতুন আমিকে খুঁজে পেয়েছি। তোমার জন্য। তোমার আর কি কি স্বপ্ন আছে? তোমার যা স্বপ্ন আছে আমি সেই সব স্বপ্ন পূরণ করব। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে চাই আমি। আমার বাড়িতে আমি আর আমার মা থাকি। বাবা চলে যাওয়ার পর ছোট বড় সমস্ত দায়িত্ব আমার হাতে। রোজ আমি অনেক কাজ করি যাতে আমার মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারি। কিন্তু সমাজে বহু মানুষকে আমি দেখতে পাই যাদের কেউ নেই। কষ্ট লাগে। সবার জন্য কিছু না করতে পারলেও যদি অন্তত কিছু মানুষের জন্য আমি কিছু করতে পারি, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আজ আমি কাজ থেকে ফিরছিলাম। ঠিক সেই সময় মিঠুপুর স্টেশনের পাশে দেখি রাস্তার ধারে একজন বৃদ্ধা আর একটা বাচ্চা। এত খারাপ অবস্থা তাদের, দেখে খুব কষ্ট হলো। যদিও রোজই তাদের দেখতে পাই আমি, কিন্তু আজকে বাচ্চাটিকে রাস্তায় পড়ে থাকা খাবার কুড়িয়ে খেতে দেখে আমার চোখ দিয়ে জল চলে আসে। আমি কিছুটা খাবার আমার থেকেই বাচ্চাটিকে দিই, কিন্তু যদি আমি দায়িত্ব নিতে পারতাম, সারা জীবন ওর খেয়াল রাখতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমার হাতে যে বেশি সময় নেই। সারা জীবনের মতো দায়িত্ব নেয়ার মতন সময়টাই তো এই জীবন আমাকে দেয়নি। তুমি কিছু চিন্তা করো না প্রিয়া। তোমার এই চিঠি আমাকে সেই সুযোগ করে দিয়েছে। দেখবে, আমি যেদিন তোমার সামনে যাব সেদিন আমি তোমাকে বলবো আমি তোমার ইচ্ছে পূরণ করেছি। মিঠুপুর স্টেশন, তাই না? আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূর নয়। আমি কাল সকালে মিঠুপুর স্টেশনের দিকে যাব। অয়ন, বাড়িতে আছিস? অয়ন। অমল, তুই হঠাৎ এত সকালে বাড়িতে? সেদিনের পর থেকে তোর কোনো খোঁজ নেই। এখন তো আমাদের সাথে দেখা করতেও আসিস না। সেদিনের রমেশের কথায় তোর এতটাই খারাপ লেগে গেল যে তুই আসছিস না আমাদের সাথে? না রে বন্ধু, এমনটা নয়। আসলে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি পূরণ করতে হবে। তাই জন্যই আর কি সময় বের করে তোদের সঙ্গে দেখা করতে যাওয়া হয়ে ওঠেনি। কি কাজ বন্ধু? আমাকেও বল, আমি যদি সাহায্য করতে পারি। ঠিক আছে, একটা কাজ কর,
আমি এখন মিঠুপুর স্টেশনে যাচ্ছি, চল আমার সাথে। রাস্তায় যেতে যেতে সব ঘটনা খুলে বলবো। ঠিক আছে, চল। কোথায় চিঠিটা? এই সেই চিঠি, যা পাওয়ার পর থেকে আমি তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে চলেছি শুধুমাত্র। আমি চাই এই সমস্ত স্বপ্ন পূরণ করে যাতে এই মেয়েটির সামনে গিয়ে দাঁড়াতে পারি। কিন্তু হঠাৎ অজানা একটা চিঠি তোর মনে এমন দাগ টানলো যে তুই সেই চিঠির স্বপ্ন পূরণ করবার জন্য এইভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিস। আমি নিজেও জানি না রে বন্ধু, শুধু এটুকু জানি যে কিছু তো আছে যা আমাকে চিঠির সাথে বারবার বেঁধে দিচ্ছে। তাই শেষ অবধি এই চিঠির শেষ পাতা পর্যন্ত আমি যেতে চাই। আমি একেবারেই সবটা পড়িনি, ধীরে ধীরে পড়ছি এই চিঠিটাকে, আর চিঠির মধ্যে থাকা মানুষটাকে চিনতে চাইছি। আমার মনে হচ্ছে যতই চিঠির গভীরে যাচ্ছি আমি যেন নিজের মধ্যে নতুন আমিকে খুঁজে পাচ্ছি। বুঝতে পেরেছি, চিঠিটা যেন তোকে নতুন জীবন দিতে চাইছে, তাই না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, চল। দেখ, মধুপুর স্টেশন তো বোধহয় চলে এলো। কিন্তু তুই বুঝবি কি করে যে চিঠিতে কাদের কথা লেখা রয়েছে? আরে আপনি আবার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগের দিন আপনার জন্যই আমি খুঁজে পেয়েছিলাম বাচ্চা মেয়েটিকে। আমার জন্য কি করে হয় বলুন? আপনি নিজের চেষ্টাতেই খুঁজে পেয়েছিলেন। আমি তো শুধুমাত্র আপনাকে সাহায্য করেছিলাম, কিন্তু মনের ইচ্ছে, চেষ্টা তো আপনারই ছিল, তাই না? হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন। আপনার কি এখানে রোজই আসা যাওয়া হয়? হ্যাঁ, রোজ কাজের জন্য আমার এদিক দিয়ে আসা যাওয়া হয়। তাহলে তো আজকে আবারও একবার আপনার সাহায্যের প্রয়োজন আছে আমার। যদি আমার হাতে থাকে সাহায্য আমি অবশ্যই করতে পারি, কিন্তু তার আগে আমাকে তার কারণ বলতে হবে। না, আমি একটু ওদিক থেকে আসছি, তোরা কথা বল, কেমন? আচ্ছা, ঠিক আছে। এই সমস্ত জিজ্ঞাসাবাদের কারণ আপনি জানতে চান, তাই তো? আমি অবশ্যই আপনাকে জানাবো। কেন জানাবো না বলুন তো? আপনি আমাকে এত সাহায্য করছেন। একটা কাজ করুন, ওখানে বসার জায়গা আছে, চলুন ওখানে বসে আমরা কথা বলি। হ্যাঁ, চলুন। এবার বলুন তো আমাকে, সেদিন পাহাড়ে, আজকে এখানে, আপনি কি জরুরি কোনো কাজ করছেন? হ্যাঁ, জরুরি। সত্যি বলতে এটা অনেক জরুরি আমার জীবনের জন্য। এত জরুরি? এমন কি কাজ, জানা যায় কি? আমি একজন ভবঘুরে মানুষ। এত বড় হয়ে গেছি, তাও নিজের পরিবারের দায়িত্ব কখন নিতে হবে সেটুকুই বুঝে উঠতে পারিনি। আর ঠিক তখন আমার জীবনে আসে এই চিঠি। এই চিঠির মানুষটিকে আমি চোখে দেখিনি, কিন্তু মানুষটির লেখা চিঠির ধরন, তার ভাবনা চিন্তা আমাকে ক্রমশ তার প্রতি যেন দুর্বল করে তুলেছে। আমি বারবার এই চিঠির মানুষটিকে খুঁজে চলেছি। তাহলে তাকে কি খুঁজে পেলেন? এখনো পাইনি, তবে আমার বিশ্বাস আমি খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পাব। কিন্তু তাকে খুঁজে পাওয়ার আগে আমি চাই তার স্বপ্নগুলোকে পূরণ করতে। চিঠিতে সে লিখেছে তার হাতে খুব একটা বেশি সময় নেই। আমি চাই সেই সময় ফুরোনোর আগেই আমি তার সমস্ত স্বপ্ন পূরণ করে তার সামনে গিয়ে দাঁড়াবো। তার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে তাকে এটুকুই বলবো যে বাকি যেটুকু সময় আছে সেটুকু সময় যেন তার সাথে আমাকে কাটাতে দেয়। কিন্তু এমন একজন মানুষ যার হাতে সময় নেই, তার সাথে আপনি বাকিটুকু সময় কাটাতে কেন চান? কারণ সেই মানুষটা অজান্তেই আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। আজকে যে নতুন মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন, যার সাথে আপনি কথা বলছেন, সেই মানুষটা তো আমি ছিলাম না। এই মানুষটা তো তারই সৃষ্টি করে দেওয়া। তাই স্রষ্টার সাথে না দেখা করলে সৃষ্টির কি মূল্য থাকবে বলুন? আপনি অনেক গভীরে কথা বলেন, এত গভীরতা আমি বুঝি না। তবে বুঝতে পারছি আপনি চিঠির মানুষটিকে খুবই পছন্দ করেন। আপনি ঠিকই বুঝতে পেরেছেন। তবে চিঠির মানুষটিকে যতটা না পছন্দ করি, তার থেকেও বেশি পছন্দ করি
তার মানবিকতা ও চিন্তা ভাবনাকে। একজন মেয়ে হয়েও অপর মানুষদেরকে এভাবে দেখা, তাদের কথা ভাবা, তাদের জন্য কিছু করা এবং নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, এমন মানুষ আজকালকার সময়ে অনেক কমই দেখা যায়। যেখানে আমি একজন ছেলে হয়ে নিজের পরিবারের দায়িত্ব নিতে পারিনি, যেটা আমার অনেক আগেই করা উচিত ছিল, সেখানে একজন মেয়ে হয়ে কিভাবে নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, সেটা যখন চিঠি পড়ে আমি জানতে পেরেছি, তখন থেকেই আমার মন আমাকে শুধু একটাই কথা বলে গেছে, যে আমাকেও তার যোগ্য হয়ে ওঠার জন্য নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে, যাতে আমি তার সামনে গিয়ে দাঁড়ালে তার দিকে ভরসার হাতটা বাড়িয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, থামুন থামুন, আপনি তো প্রচণ্ড আবেগী। আমি জানি না আপনার সাথে তার দেখা হবে কি না, তবে আমি এটা বলতে পারি, আপনি যাই করছেন তার জন্য এটা জানতে পারলে সে নিজেকে খুবই ভাগ্যবতী মনে করবে। কারণ সে সত্যিই ভাগ্যবতী আপনার মতো একটা মানুষকে পাচ্ছে, যে কিনা সেই মানুষটার জন্য নিজেকেই পরিবর্তন করে ফেলেছে। আসলে কেউ কাউকে পরিবর্তন করতে পারে না, যদি না সে নিজে পরিবর্তন হতে চায়। আপনি ওই মেয়েটার প্রতি ভালোবাসা সম্মানে কখন যে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, নিজে একটা অন্য মানুষ হয়ে উঠেছেন, আপনি নিজেও বুঝতে পারেননি। তবে মানুষটি আপনাকে দেখলে জানলে বুঝতে পারবে আপনার জীবনে ওই মানুষটির গুরুত্ব ঠিক কতটা, সেখানেই থাকবে, অনেক খুশি হবে সে। আমার এইটুকু চাওয়া যাতে সে ফিরিয়ে না দেয়, তার থেকে যাওয়া ওই অল্পটুকু সময় যাতে সে আমাকে দিয়ে দেয়, এটুকুই আমি চাই। দেখুন কি হয়, ভাগ্যের চাকা তো কেউ ঘোরাতে পারে না। তবে হ্যাঁ, মানুষের সম্মানের, মানুষের প্রতি মানুষের ভালোবাসার উপর মানুষের মনের মধ্যে ঠিকই পৌঁছে যায়। কাজের মধ্যে দিয়ে সে মানুষটার ভালোবাসা আপনি ঠিকই অনুভব করতে পারবেন যখন সময় হবে, এটুকু আমার বিশ্বাস আছে। আচ্ছা, আপনার কি সাহায্য লাগবে আমাকে বলুন, যদি আমি তা জেনে থাকি আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। কিরে, তোদের কথা হলো? একটু থাম বন্ধু। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন এখানে এই স্টেশনের আশেপাশে কোনো ভিক্ষুক থাকে কি না? হ্যাঁ, ওই তো স্টেশনের সামনেই বসেন ওনারা, কিন্তু আপনি দেরি করে ফেলেছেন। বৃদ্ধা যিনি ছিলেন উনি কিছুদিন আগেই মারা গেছেন। ওনার সাথে একটা বাচ্চা মেয়ে থাকতো, সেই এখন বসে আছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কিছু যদি মনে না করেন, আমি এখন আসছি। আমার অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো এখন সম্পূর্ণ করতে হবে। আমি মন থেকে এটাই চাইব, আপনি আপনার কাজে সফল হন। অমল, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। যে বৃদ্ধা এবং বাচ্চা মেয়েকে আমরা খুঁজছিলাম, সেই বৃদ্ধা মারা গেছে। বাচ্চা মেয়েটির আমাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু বন্ধু, দায়িত্ব নিলে তো হবে না, খাওয়াবি কি? তাকে তো খাওয়াতে হবে। আমাকে আরও বেশি করে কাজ খুঁজতে হবে। পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমাকে নিতে হবে। তুই আমাকে সাহায্য করিস বন্ধু, যাতে আমি যা চাইছি সেটা যেন পূরণ করতে পারি। কোনো মানুষের প্রতি এতটা ভালোবাসা, যাকে তুই দেখিসনি, তার জন্য এত কিছু করা? তা না রে বন্ধু, সেই মানুষটা আমাকে বদলে দিয়েছে। আমি এখন যেন তার জন্য কিছু করছি না, আমি নিজের জন্য কিছু করছি। আমাকে একটু সাহায্য কর তুই। ঠিক আছে, আমি বন্ধু হয়ে অবশ্যই তোর পাশে থাকবো। এখন চল, আগে যেটা বলেছিস সেই কাজটা সেরে নি। তোমার নাম কি? আমার নাম মিঠি। তুমি এখানে কি করছো? তোমার বাড়ির লোকরা কোথায়? আমার বাড়ির সবাই বন্যাতে আলাদা হয়ে যায়, তখন থেকে আমি দিদার কাছে থাকি। কিন্তু কদিন আগে আমার দিদা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাই এখন আমি একাই এখানে থাকি। এখানে একা কোথায় থাকো তুমি? এই রাস্তাতেই থাকি। এখানে যে আমি কাউকে চিনি না, আমার কোনো বাড়ি নেই।
তাই কোথাও যাবার জায়গাও নেই। কে বলেছে তোমার কোথাও যাওয়ার জায়গা নেই? যাবে আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাব। আমি খেতে পাবো? জামা পরতে পারবো? আমরা মানুষেরা যারা সব কিছু পেয়েছি, তারাও শুধুমাত্র কি পাইনি তার হিসাব গুনতে থাকি। আর এখানে মেয়েটি শুধুমাত্র খাবার খেতে পেলে, জামা পরতে পারলেই কত খুশি হয়ে যাচ্ছে। সত্যি আমরা মানুষেরা বড্ড অদ্ভুত। তুমি সব পাবে, যা চাও তুমি তাই পাবে। তুমি যাবে আমাদের সাথে আমাদের পরিবারে। আজ থেকে আমি তাহলে তোমার দাদা, তুমি আমার বোন হয়ে থাকবে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি যাব। ঠিক আছে, তাহলে চল, ওকে নিয়ে আমরা এখন ফিরে যাই। হ্যাঁ চল, এবার ফিরে যাই। অনেক সময় চলে গেল। মা ওদিকে বাড়িতে চিন্তা করবে, বোনও রয়েছে। যাই, এখন আমরা ওকে নিয়ে বাড়ি ফিরে যাই। কি রে, এত দেরি করলি কেন? কোথায় গেছিলিস? আর ওকে? মা, ও মিঠি। বোন, বোন, তুই বেঁচে আছিস? মা বাবা কোথায়? তুই কোথায় ছিলিস এতদিন? পুতুল, তুমি মিঠিকে চেনো? হ্যাঁ দাদা, ও আমার নিজের বোন। বন্যায় আমরা আলাদা হয়ে গেছিলাম। আজকে আমি এতদিন পরে ওকে দেখতে পাচ্ছি। কেউ নেই দিদি, দিদাও নেই। আমি অনেক একা হয়ে গিয়েছিলাম দিদি। আজ যখন দাদা আমার সাথে কথা বলছিল দাদার সাথে এলে আমি একটা নতুন পরিবার পাবো, খেতে পাবো, জামা পাবো। আমি তো তাই এলাম গো দিদি। আমাকেও দাদাই নিয়ে এসেছে বোন। দাদা, তুমি আমাকে শুধু একটা পরিবার না, আমার হারিয়ে যাওয়ার বোনকে আমার কাছে ফিরিয়ে এনেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। তোমরা দুই বোন? তুই ওকে কোথা থেকে পেলি বাবা? আমরা আজকে মিঠুপুর স্টেশনে গেছিলাম। তোমাকে আমি একটা চিঠির কথা বলেছিলাম না মা? ওই চিঠিতে প্রিয়ার ইচ্ছে ছিল বৃদ্ধা আর একটা বাচ্চা মেয়েকে যাতে আমি দেখে রাখি। ওখানে গিয়ে আমি জানতে পারি বৃদ্ধা কদিন আগেই মারা গেছে। তাই কোনো উপায় না পেয়ে আমি মিঠিকে এখানে নিয়ে আসি। আমার ছেলে এত বড় কবে হয়ে গেল? মেয়েটা তোকে একদম বদলে দিয়েছে। এবার তাড়াতাড়ি প্রিয়া মাকে আমার কাছে নিয়ে আয়। আমিও যে অপেক্ষায় বসে রয়েছি। খুব তাড়াতাড়ি আনবো মা, আমি অপেক্ষায় আছি সেই দিনের। আর তুমি চিন্তা করো না মা, ওদের যেমন আমি নিয়ে এসেছি তেমন এই পরিবারের সম্পূর্ণ দায়িত্বও আমার। আমি এই পরিবারকে দেখে রাখবো। আমি জানি বাবা, তুমি এখন অনেক দায়িত্ববান হয়ে গেছো। আমার তোমার প্রতি অনেক গর্ব হয়। আজ থেকে তোমরা দুজন দুই বোন, আমার দুই মেয়ে, বুঝলে? এই বাড়িটা তোমাদের নিজেদেরই বাড়ি। তোমাদের যা মন চায় সেটাই করতে পারো, এমন? আজ অনেক চিন্তা হচ্ছে। সময় যেন আরও কমে আসছে। মেয়েদের স্কুলের পাশ দিয়ে হেঁটে আসার সময় যখন মাথা ঘুরে পড়ে গেলাম, তখনই বুঝতে পারলাম শরীর আর সাথ দিতে চাইছে না। বাবা যাওয়ার পর থেকে তো মাকে আমিই দেখছি, কিন্তু আমি চলে গেলে মাকে কে দেখবে ভেবেই যেন ভয় করছে আমার। আজকে ডাক্তারের কাছে গেছিলাম। উনি বললেন আমার হাতে আর খুব একটা বেশি সময় নেই। চোখের সামনে মৃত্যুকে এত কাছে আসতে দেখে যতটা না মৃত্যুর ভয় পাচ্ছি, ততটা ভয় পাচ্ছি নিজের প্রিয় মানুষদের থেকে দূরে যাওয়ার। আমার মা আমাকে ছেড়ে কি করে থাকবে, সেই ভয় যেন বারবার আমাকে কষ্ট দিচ্ছে। যদি আমার মায়ের দায়িত্ব কাউকে দিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো নিশ্চিন্তে এই পৃথিবী ছাড়তেও আমার কোনো কষ্ট হতো না। খুব কষ্ট হচ্ছে। আমি কিভাবে তোমাকে খুঁজে পাবো? আমার যে বড্ড অসহায় লাগছে। তোমার শরীর এত খারাপ আর আমি তোমার কাছে যেতে পারছি না।
তোমার পাশে থাকতে পারছি না। আমাকে যে করেই হোক তোমার কাছে যেতেই হবে। কি হয়েছে তোর বাবা? এত চিন্তা করছিস কেন? কোনো সমস্যা হয়েছে? আমায় বল না। খুব চিন্তা হচ্ছে মা। আজকেও চিঠি থেকে জানতে পারলাম ও নাকি মাথা ঘুরে পড়ে গেছিল। ডাক্তার ওকে বলেছে ওর সময় আরও কমে এসেছে। ওর এখন একটাই শেষ ইচ্ছা, ওর মায়ের দায়িত্ব যদি কাউকেও দিয়ে যেতে পারে। তাহলে বাবা, সেক্ষেত্রে যখন তুমি তাকে পছন্দ করো, তোমাকেই এগিয়ে যেতে হবে সেই দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু আমি দায়িত্ব কিভাবে নেব মা? আমি তো এখনো প্রিয়দর্শিনীর ঠিকানাই জানি না। আমি জানি না যে ওর বাড়ি কোথায়, আর চিঠিতেও আর কিছু লেখা নেই। আমি কি এভাবে ওকে হারিয়ে ফেললাম মা? আমার সাথে কি ওর দেখা হবে না কোনো দিন? জীবনের প্রত্যেক সমস্যায় কোনো না কোনো রাস্তা থাকে সেই সমস্যা থেকে বের হওয়ার। তুই ভালো করে আবার চিঠিগুলো পড়ে দেখ, দেখ কোনো রাস্তার খোঁজ পাস কিনা, যার উপর ভিত্তি করে তুই ওর বাড়ির কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারিস। না মা, আমি পুরো চিঠিটা ভালোভাবে পড়েছি। এমন কোনো জায়গা নেই যেটা থেকে আমি জানতে পারবো যে ওর বাড়ি কোথায়। আমি এখন কি করব? আমি কিছুই বুঝতে পারছি না মা। যে মানুষটাকে নিয়ে আমি এত কিছু ভাবলাম, আমি ভাবলাম তোমার সঙ্গে দেখা করাবো, কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, আমি কোনোভাবেই তার কাছে পর্যন্ত পৌঁছতে পারছি না। ঠিক আছে, এত চিন্তা করিস না, কোনো না কোনো রাস্তা ঠিকই বের হবে। যখন তুই মন থেকে চেয়েছিস, তখন ভগবান কখনোই তোকে নিরাশ করবেন না। হয়তো উনিও পরীক্ষা নিচ্ছেন, সঠিক সময়ের অপেক্ষা করাচ্ছেন। সঠিক সময়ের আগে যে আমরা কখনোই কিছু পেয়ে উঠতে পারি না। ধৈর্য ধর, আর এখন একটু ঘুমিয়ে নে। সারাদিন অনেক পরিশ্রম গেছে, এখন একটু ঘুমিয়ে নে, দেখবি ঠিক কোনো না কোনো রাস্তা অবশ্যই বেরোবে। আমাকে ঠিকই খুঁজে পাবে তুমি, শুধু একটু সময়ের অপেক্ষা করো, হার মেনো না। আমিও তোমার অপেক্ষায় রয়েছি। এত সকালে কোথায় যাচ্ছিস? মা, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। মানে, কি বলতে চাইছিস? এখন আমার হাতে একটুও সময় নেই মা, আমাকে এখন যেতে হবে। আমি ফিরে এসে সব কিছু তোমাকে বলবো, তুমি শুধু অপেক্ষায় থেকো। আজ আমি কাউকে এ বাড়িতে নিয়ে আসব। ঠিক আছে, সাবধানে যাস। চিঠিতে লেখা ছিল স্কুলের পাশে, অর্থাৎ প্রিয়দর্শিনীর বাড়ি স্কুলের আশেপাশেই হবে। কেউ তো জানবেই। প্রথম দিকে চিঠিতে লেখা ছিল যে ও পাহাড় দিয়ে আসা যাওয়া করত। পাহাড়ের ওখানে তো ওই একটাই মেয়েদের স্কুল আছে। আগে ওখানে গিয়ে জিজ্ঞেস করব। যে করেই হোক প্রিয়দর্শিনীকে আজকে খুঁজে বের করতেই হবে। কি হয়েছে? আবার আপনি এখানে? আপনি বারবার আপনি কিভাবে আমার সামনে আসছেন? আপনি কি আমাকে লক্ষ্য করছেন? আমি আপনাকে কেন লক্ষ্য করতে যাব? আপনি তো বারবার আমার সামনে আসছেন, মনে হচ্ছে যেন আপনি আমাকে খুঁজছেন। বারবার সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি আপনাকে কেন খুঁজতে যাব? দেখুন, আমি এখন প্রচণ্ড চিন্তায় আছি। আমি আপনার সাথে পরে কোনো সময় কথা বলবো। দেখা তো আপনার সাথে আমার মাঝে মাঝেই হচ্ছেই। যদি ভবিষ্যতে আবার কখনো দেখা হয় তখন কথা বলে নেব। এখন আমাকে বিরক্ত করবেন না। আমরা যেটা চাই সবসময় কি সেটা হয়? কে বলতে পারে? এটাই হয়তো শেষ দেখা। বিশ্বাস করুন, আমি খুব চিন্তায় রয়েছি। এখন এমন বলবেন না। আমি তাকে খুঁজে পাচ্ছি না, আমি প্রচণ্ড চিন্তায় আছি। আচ্ছা, তাহলে তার নামটা বলুন, যদি আমি সাহায্য করতে পারি। না, বারবার আপনি সাহায্য করলেও এবারে লড়াইটা শুধুই আমার। আপনি যান, আপনার কাজ করুন।
আমি আমার কাজ ঠিক করে নেব। আপনি যখন এত দূর এসেছেন, এই কাছেই আমার বাড়ি, অন্তত আমার বাড়িতে তো চলুন। এতবার আপনাকে সাহায্য করেছি, সেই অর্থে আপনি কিন্তু আমাকে না করতে পারবেন না। সত্যি তো, অনেকটা রাস্তা চলে এসেছি, শরীরটাও একটু খারাপ লাগছে। প্রিয়দর্শিনীকেও তো খুঁজতে হবে আবার। আমি বরং ওনার সাথে যাই, একটুখানি বসে তারপরে আবার খুঁজতে বের হব। ঠিক আছে, চলুন, আমি যাব। শুধুমাত্র এই জন্য রাজি হলাম কারণ আপনি এর আগে আমাকে অনেক সাহায্য করেছেন, না হলে আজকে আমি যেতাম না। ঠিক আছে ঠিক আছে, এখন তো চলুন। আপনার নামটা কি সেটাই তো জানা হলো না। আপনার নাম কি? আমার নাম প্রিয়া। আমি এই মেয়েদের স্কুলেই চাকরি করি। মেয়েদের স্কুলে চাকরি করে? তার মানে তো প্রিয়দর্শিনীকেও চিনতে পারে। এখানেই বাড়ি যখন, তাহলে কি একবার সত্যিই জিজ্ঞেস করব? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? আমার বাড়ি চলে এসেছে, চলুন বাড়ি গিয়ে বসবেন, তখনই জিজ্ঞেস করবেন। কে বলতে পারে প্রশ্নটা জিজ্ঞেস করার আগেই আপনি আপনার উত্তর পেয়ে গেলেন। মানে? দরজা খুলুন, সামনে চলুন। কে বাবা তুমি? কিছু বলবে? আসলে আপনার মেয়ে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে এসেছে। আমার মেয়ে? তোমার কোনো ভুল হচ্ছে বাবা। আমার মেয়ে তোমাকে কি করে নিয়ে আসবে? কেন নিয়ে আসতে পারবে না? আমার পেছনেই আপনার মেয়ে। প্রিয়া, প্রিয়া কোথায় গেল? আমার মেয়ে তো আজ কিছুদিন হলো মারা গেছে। তার জন্যই তো বললাম, তোমার সাথে কি করে দেখা হবে তার। মারা গেছে? সেটা কি করে সম্ভব? আমার সাথে তো আজকে প্রথম দেখা হয়নি, এর আগে বেশ অনেকবারই দেখা হয়েছে। তুমি এই প্রিয়ার কথা বলছো তো? এই আমার মেয়ে প্রিয়দর্শিনী। ভালোবেসে আমি প্রিয়া বলে ডাকতাম, সব কিছু ছিল আমার। কিন্তু আজ সবাইকে ফাঁকি দিয়ে আমাকে একা করে চলে গেছে মেয়েটা। যদিও ওর কোনো দোষ নেই, ও তো চাইনি নিজেকে এইভাবে। কি বলছেন কি আপনি? প্রিয়দর্শিনী মানে প্রিয়দর্শিনী প্রিয়া? ও নেই, ও বেঁচে নেই? আমি সত্যি সত্যি দেরি করে ফেললাম। আমার আর ওর সাথে কখনো দেখা হবে না। এসো আমার সাথে। কে বলেছে আমার মেয়ে নেই? ওই তো আমার মেয়ের প্রিয় গাছ, যেখানে ও সব সময় বসে থাকতো। ওখানেই মাটির নিচে আমার মেয়ের অস্থি রাখা হয়েছে। ওর এটাই ইচ্ছে ছিল জানো, ওর প্রিয় গাছের নিচে ও থাকবে। আমি রোজ এখানে এসে ওকে ওভাবেই দেখি। আমি জানি না বাবা তুমি কে, তবে তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার আমার মেয়ের প্রতি একটা আলাদা অনুভূতি আছে। আর তুমি যখন এত দূরে এসেছই, আমার মেয়েকে খুঁজতেই এসেছো, তখন তাকে দেখবার অধিকার তোমার অবশ্যই আছে। তাই আমি তোমায় আমার মেয়েকে দেখাতে নিয়ে এলাম। আমাকে একটু একা থাকতে দেবেন এখানে? আমি ঘরে যাচ্ছি, তুমি চলে এসো, কেমন? চলে এসো। আমি সত্যি সত্যি আসতে অনেক দেরি করে ফেললাম। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাবো। তুমি এতবার আমার সামনে এলে, একটাবারও কেন বললে না যে তুমি প্রিয়া, তুমি আমার প্রিয়দর্শিনী? একবার তো বলতে পারতে আমাকে। আমি কি এতই পর হয়ে গেলাম? অন্তত তুমি তো জানতে যে আমি তোমাকে কিভাবে খুঁজছি পাগলের মতো। কেন বললে না আমায়? কেন?
তোমাকে বলার মতো সাহস আমার কাছে ছিল না। আমি জানতামই না আমার পরিবারের পরে কেউ আমাকে এতটা আপন ভাবতে পারে। তুমি আমাকে শুধুমাত্র আমার চিঠি দেখে চিনেছিলে, তবুও তুমি আমার জন্য সব কিছু করতে রাজি হয়েছিলে। যখন আমি এগুলো দেখতে পাই, তখন আমি কি করে তোমার কাছে না এসে থাকতে পারতাম বলো তো? তুমি আমার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য নিজেকে পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিলে। তাই আর আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমি চলে এসেছিলাম তোমার কাছে, কিন্তু যতবারই এসেছি ততবারই যেন ভয় লেগেছে আমার, যে তুমি কি করে সত্যিটা মেনে নেবে সেই ভেবে। কিন্তু সত্যের মুখোমুখি তো একদিন না একদিন আসতেই হবে। তাই আজ সাহস জুগিয়ে তোমাকে আমার সত্যির কাছে নিয়ে এলাম। এই মানুষটাকে পরিবর্তন করে দিয়ে যদি তুমি চলেই যাও, তাহলে আমি থাকবোটা কি নিয়ে? তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে, আমাকে ভালোবেসে আবার নিজেকে খুঁজে পেয়েছো। আমি চাই তুমি তোমার ফিরে পাওয়া মানুষটাকে নিয়ে ভালো থাকো, তোমার জীবনটা নতুন করে শুরু করো। আমি অনেক চেষ্টা করেছিলাম বেঁচে থাকার। আমার অনেক ইচ্ছে ছিল বেঁচে থেকে নিজের সব স্বপ্নগুলো পূরণ করার। কিন্তু যখন আমি সব কিছু হারিয়ে শেষ হয়ে গেলাম, যখন আমার সব আশা শেষ হয়ে গেছিল, তখন তুমি আমার চোখে আবার আশা জাগিয়েছিলে, আমার স্বপ্নগুলোকে আবার পূরণ করেছিলে। আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে আমি তোমার মাধ্যমে পূরণ হতে দেখেছি। আমি জানি তুমি পারবে তোমার জীবনটা নতুন করে সাজাতে। যে নতুন তুমিকে তুমি খুঁজে পেয়েছো, তাকে হারাতে দিও না। শুধু তোমার কাছে একটাই অনুরোধ আমার, মায়ের খেয়াল রেখো। যেমনভাবে আমার বাকি ইচ্ছেগুলো পূরণ করেছো, এই ইচ্ছেটুকুও পূরণ করে দিও। কারণ আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি আমার পরিবারের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে পারি। তুমি ভালো থেকো। তোমার হাতে আমার মায়ের দায়িত্ব তুলে দিয়ে আমি নিশ্চিন্তভাবে যেতে পারবো। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি তো আমার সাথে আমার শেষ সময়টুকু কাটাতে চেয়েছিলে বলো। আমার যে সময় অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু তোমার ভালোবাসাতেই আমি তোমার কাছে এসেছিলাম বারবার। তোমার ভালোবাসাই আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। আমি বিশ্বাস করি তোমার উপর। আমার বাকি দায়িত্বটুকু দিয়ে আমি নিশ্চিন্তে ওপারে যেতে পারি। আমাকে যেতে দাও, মন খারাপ করো না, নতুন করে শুরু করো। আর আমার মা তোমার কাছে থাকবে, সেই জন্য এখন আমি নিশ্চিন্ত। তাই মাটির নিচে চাপা থাকা আমার অস্থিকে জলে ভাসিয়ে দিও। ঠিক আছে, আমি তোমার মায়ের দায়িত্ব নেব। তুমি চিন্তা করো না, তুমি যা বলছো তাই হবে। জানি না প্রিয়দর্শিনী, তোমার স্বপ্ন কতটা পূরণ করতে পারবো, তবে যতদিন এই পৃথিবীতে রয়েছি চেষ্টা করে যাব আমার কাজের মধ্যে দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখার। আমি আসি, ভালো থেকো। আজ থেকে আপনি আর একা নন, আমিও আপনারই একটা ছেলের মতো। আজ থেকে আপনি আমার পরিবার। আপনার মেয়ে আপনার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আপনার মেয়ের শেষ ইচ্ছে এটাই ছিল, আমার সাথে আমার পরিবারে ফিরে চলুন। আমার মেয়ের যখন শেষ ইচ্ছে ওইটাই ছিল, তখন আমি তোমার সাথে অবশ্যই যাব বাবা, অবশ্যই যাব। আমাদের জীবন কখন কোথায় কিভাবে পরিবর্তন হয়ে যাবে আমরা কেউই বলতে পারি না। কখনো কোনো ছোট ঘটনা, কখনো কোনো ছোট চিঠি বা কখনো কারোর কথা আমাদের নিমেষে পরিবর্তন করে দিতে পারে। তবে এই পরিবর্তন আসে নিজের মধ্যে থেকে, কখনোই জোর করে কিছুই হয় না। পরিবর্তনের সবথেকে শক্তিশালী ভাষাই হলো ভালোবাসা। আমার মতো ভবঘুরে ছেলের জীবনও প্রিয়দর্শিনীর মতো একজন গোছানো মেয়ের মনের ভাবনা তার চিঠির মাধ্যমে প্রকাশ করা প্রত্যেকটা চিন্তা পরিবর্তন করে দিয়েছিল।
প্রিয়দর্শিনীর চিঠি সেদিন আমাকে সামলে নিয়েছিল, কিন্তু সবসময় যে কোনো ঘটনাই আমাদের পরিবর্তন করবে তা তো হয় না। বহু মানুষ বাঁচার জন্য সবসময় চেষ্টা করে তাদের হাতে যেটুকু সময় আছে সেটুকু দিয়ে নিজের জীবনটাকে গুছানোর। আর আমরা কেউ কেউ আমাদের সময়টাকে পেয়েও তা নষ্ট করি। তাই আমাদের উচিত জীবনে যেটুকু মুহূর্ত আছি আমাদের পরিবারের সাথে প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে কাটানো। জীবনে প্রত্যেকটা পদে পদে জীবনটাকে উপভোগ করে কাজে লাগানো, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা এবং মানুষকে অনুপ্রাণিত করা। আপনাদের জীবনেও কি এরকম কোনো গল্প আছে? থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা দিয়ে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য বিদায়।